আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের যে পরিমাণগত রসায়ন অধ্যায় আছে সেই অধ্যায়ের প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম এবং সেই আলোচনায় আমরা কিছু টপিকস শিখেছি। যেমন লাস্ট ক্লাসে আমরা দ্রবণের লঘুকরণ বা দ্রবণের ঘনমাত্রা কিভাবে কমাতে হয়, অথবা অধিক ঘনমাত্রা দ্রবণ থেকে কম ঘনমাত্রা দ্রবণ আমরা পানি যোগ করে কিভাবে তৈরি করতে পারি সেটি আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম যে কোনো একটি বিক্রিয়া থেকে বা বিক্রিয়ার সাথে সম্পর্কিত করে আমরা গাণিতিক সমস্যা যদি থাকে সেক্ষেত্রে সেগুলো কিভাবে সমাধান করব। ওকে, তো আমরা সেই টপিক্সটি অর্থাৎ বিক্রিয়ার সাথে সম্পর্কিত করে গাণিতিক সমস্যা সমাধান, এই টপিক্সটি আমরা 2-3টা লেকচার আলোচনা করব, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা অংশ এবং এই সব গাণিতিক সমস্যাগুলো অ্যাডমিশন টেস্টে খুব বেশি করে এসে থাকে সাধারণত। তারপর ফাইনাল পরীক্ষাগুলোতেও বেশি বেশি আসে এই গাণিতিক সমস্যাগুলো। ওকে, তাহলে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বিক্রিয়ার সাথে সম্পর্কিত করে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখব কীরকম হতে পারে। তো সেই গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমি তোমাদের 4টি নিয়মের কথা বলেছিলাম বা 4টি প্রসেসিংয়ের কথা বলেছিলাম। তার মধ্যে একটি ছিল যে সেই বিক্রিয়া সেই গাণিতিক সমস্যায় যে বিক্রিয়াটি থাকবে সেই বিক্রিয়াটি আমাকে শুদ্ধভাবে লিখতে হবে। তারপর কি ছিল, বিক্রিয়াটি সমতাকরণ করে নিতে হবে, অর্থাৎ বিক্রিয়ার সমান চিহ্নের উভয় পাশে বিক্রিয়ক এবং উপাদানের পরিমাণ বা সংখ্যা সমান করে নিতে হবে। তারপর কি করতে হবে, সমস্যায় উল্লেখিত তথ্যের সাথে সম্পর্কিত করে নির্দিষ্ট বিক্রিয়া উপাদানের নিচে আদর্শ অবস্থার মান উল্লেখ করতে হবে। অর্থাৎ বিক্রিয়াটি সমতাকরণ করার পর আমাকে খেয়াল করতে হবে যে গাণিতিক সমস্যায় বিক্রিয়ার কোন উপাদানের সঙ্গে কোন উপাদানের সম্পর্ক দেয়া আছে বা তথ্য দেয়া আছে, এবং সেই তথ্যের আলোকে আমাকে আদর্শ অবস্থায় সেই বিক্রিয়া থেকে কোনো একটি উৎপাদ কতটুকু তৈরি হতে পারে বা কোনো একটি বিক্রিয়া কতটুকু প্রয়োজন হতে পারে সেটা আমাকে সেই নির্দিষ্ট বিক্রিয়া উপাদানের নিচে বা উৎপাদ উপাদানের নিচে লিখে নিতে হবে। তারপর আমাদের গণনা করতে হবে। যেমন এখানে একটি ম্যাথ কি দেওয়া আছে যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে এনটিপিতে অর্থাৎ নর্মাল টেম্পারেচার প্রেসারে যত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু কস্টিক সোডা প্রয়োজন হবে। তোমরা এই গাণিতিক সমস্যাটি পড়লে বুঝতে পারছো পড়ার পরপরই যেখানে এই গাণিতিক সমস্যার দুটি অংশ আছে। একটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে এবং যে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু কস্টিক সোডা মানে তোমরা জানোই সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে প্রথমত ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি সেটি বের করতে হবে। তারপর যতটুকু কার্বন ডাইঅক্সাইড পেলাম আমরা সেই কার্বন ডাইঅক্সাইডকে সম্পূর্ণরূপে আবার সোডিয়াম কার্বনেটে পরিণত করব। সোডিয়াম কার্বনেটে পরিণত করার সময় কতটুকু সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে সেটি আমাকে বের করতে বলছে। তো আমরা এই ধরনের একাধিক বিক্রিয়া যদি থাকে কোনো একটা গাণিতিক সমস্যায় তাহলে আমরা ধারাবাহিকভাবে সেই বিক্রিয়াগুলো লিখব এবং সামনের দিকে আগাবো। তো প্রথমত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া। তো আমরা বিক্রিয়াটি লিখি। প্রথম অংশ কি আছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলে সাধারণত আমরা জানি যে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো এটার ভৌত অবস্থা আমরা লিখব। ক্যালসিয়াম কার্বনেট যেটা চুনাপাত্র সেটা হচ্ছে কঠিন, ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে চুন, এটাও কঠিন, এবং কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে গ্যাসিয়াস উপাদান লিখলাম। এবং বিক্রিয়াটি দেখবো সমতা আছে কিনা। এখানে বিক্রিয়াটা কিন্তু সমতাকরণই হয়ে আছে। ওকে, এখন আমাদের কি করতে হবে, 3 নাম্বার নিয়ম বা 3 নাম্বার ধাপ, সেটা হচ্ছে যে গাণিতিক সমস্যায় দেখবো কোন উপাদানের সঙ্গে কোন উপাদানের সম্পর্ক দেয়া আছে আর কি, সেই সম্পর্ক থেকে আমাদের আদর্শ অবস্থায় তাদের মানগুলো লিখতে হবে। সেটি কেমন,
এখানে বলেছে যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু বা কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তার মানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে সম্পর্কটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। আদর্শভাবে আমি দেখতে পাচ্ছি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। তো ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল মানে কি 100 গ্রাম। তাহলে আমি আদর্শ অবস্থা লিখলাম। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 1 মোল। তো এখানে বলেছে কত আয়তন, তাহলে এখানে মোলকে আমাকে কিসে প্রকাশ করতে হবে, আয়তনে। অর্থাৎ এনটিপিতে কিন্তু 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমি আদর্শ অবস্থাটা লিখে ফেলেছি সেই সব উপাদানের নিচে যেসব উপাদানের তথ্য আমার গাণিতিক সমস্যায় দেয়া আছে। তাহলে আমি বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। তাহলে আমাকে গাণিতিক সমস্যা বের করতে বলা হয়েছে 20 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে। তাহলে ম্যাথটা আমি ইজিলি করতে পারবো। তাহলে কি লিখবো, যে উপরের বিক্রিয়া হতে দেখা যায় যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এখানে পাওয়া যায় কথা লিখতে হবে, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। তাহলে 20 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে, 20 গ্রাম থেকে পাওয়া যাবে, ক্যালকুলেট করতে হবে 22.4 গুণন 20 ভাগ 100। তো সেখান থেকে আমরা দেখব পাওয়া যাবে হচ্ছে 4.48 লিটার। তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 4.48 লিটার। ওকে, এখন এই গাণিতিক সমস্যার প্রথম অংশ আমাদের সমাধান হয়ে গেল। দ্বিতীয় অংশ দেখি। দ্বিতীয় অংশে বলা হয়েছে যে যত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, অর্থাৎ এই 4.48 লিটার, তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু কস্টিক সোডা পড়ে যাবে। তাহলে এই যে 4.48 লিটার কার্বন ডাইঅক্সাইডকে আমি কনভার্ট করবো কিসে, সোডিয়াম কার্বনেটে। তখন আমার কতটুকু সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে এখন সোডিয়াম কার্বনেটে পরিণত করব কার সাহায্যে, সোডিয়াম হাইড্রক্সাইডের সাহায্যে। তাহলে আমরা সেই বিক্রিয়াটুকু লিখি। দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে, এবার লিখতে হবে দ্বিতীয় অংশ, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের যদি আমরা বিক্রিয়া করি, সেক্ষেত্রে আমরা পাবো সোডিয়াম কার্বনেট প্লাস পানি পাবো। এদের ভৌত অবস্থাগুলো লিখে নিই। এটা গ্যাসিয়াস, সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ হিসেবে থাকবে, তার মানে অ্যাকুয়াস জলীয় দ্রবণ থাকবে, সোডিয়াম কার্বনেটও জলীয় দ্রবণ হিসেবে থাকবে, আর পানি তো তরল, এটা তো জানোই। এখন দেখো সমতাকরণ ঠিক আছে। এখানে সোডিয়াম দেখছি একটি, এখানে সোডিয়াম দুইটি, তাহলে এখানে 2 দিতে হবে, দিলাম। তো দুটি সোডিয়াম, কার্বন এখানে একটি, এখানে একটি, অক্সিজেন এখানে 3টি, আর একটি 4টি, এখানে অক্সিজেন হচ্ছে 2 2 4, আর হাইড্রোজেন এখানে 2টি। ঠিক আছে, সমতাকরণ হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে 1 মোল সোডিয়াম কার্বনেট পাওয়া যায়। এটা হচ্ছে আদর্শ অবস্থা। তো আমাদের কিন্তু এর আগের অংশে আমাদের কি বলা হয়েছিল, যে যতটুকু কার্বন ডাইঅক্সাইড আমরা পাবো 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করে, তাকে সম্পূর্ণভাবে আমরা কিসে পরিণত করবো, সোডিয়াম কার্বনেট। তার জন্য আমার কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড কতটুকু লাগবে।
তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে সম্পর্ক কার? কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আদর্শভাবে দেখতে পাচ্ছি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তা কার্বন ডাইঅক্সাইডের পাশে যেহেতু আয়তনে আছে, এখানে আমি কার্বন ডাইঅক্সাইডের 1 মোলকে আয়তন লিখবো। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে আমার সোডিয়াম আছে লাগে কত? 2 মোল। 2 মোল মানে 2 ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তার মানে মোট লাগছে কত? 80 গ্রাম। তাহলে 22.4 লিটারকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কস্টিক সোডা লাগে 80 গ্রাম, আর ওপাশে 4.48 লিটার কার্বন ডাইঅক্সাইড কতটুকু লাগবে সুন্দরভাবে আশা করা যায় পারবা। তাহলে আমরা বলতে পারি কিভাবে, যে উপরের বিক্রিয়া হতে পাওয়া যাচ্ছে বা পাওয়া যায় যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডকে সম্পূর্ণরূপে, একবার ম্যাথে যেভাবে আছে সেইভাবে আমাদের লিখতে হবে, তাহলে ব্যাপারটা স্ট্যান্ডার্ড হবে। সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে বা প্রয়োজন হয়, এভাবে লিখতে পারো। লাগে কত? 80 গ্রাম। 80 গ্রাম। তাহলে ওপাশে কত আছে? 4.48 লিটার। 4.48 লিটারকে সম্পূর্ণরূপে পরিণত করতে কতটুকু লাগবে ওই কিংডমে সুন্দরভাবে করতে পারবা। তো এইভাবে এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4.48 লিটারকে লাগবে কত? 80 গুণন 4.48 লিটার ভাগ 22.4। এখানে যে উত্তর যেটা হবে, উত্তরটা হচ্ছে 16 গ্রাম। তো দেখা যায় যে 16 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে বা কস্টিক সোডা লাগবে। তাহলে এইভাবে আমরা এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এটা যদি এমন হতো, ধরো এর সঙ্গে আরো একটি অংশ যুক্ত হলো যে যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, অর্থাৎ এই যে এখানে উত্তর যেটা হলো 16 গ্রাম, 16 গ্রাম যেটি হবে, এই ম্যাথে যদি আরেকটা অংশ থাকতো, মনে করো যে এই যে যতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় সেই কার্বন ডাইঅক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, এটা একটা অংশ। আবার এর সঙ্গে একটি ধরো অংশ থাকলো শেষের দিকে, যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম ক্লোরাইডে পরিণত করতে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। তাহলে আমাদের এই ধাপে এসে 16 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বের করে নেওয়া লাগতো। আবার সেই সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমাদের সোডিয়াম ক্লোরাইডে পরিণত করতে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। তাহলে সেক্ষেত্রে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করতে হবে, করে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি বিক্রিয়াটি লিখতে হবে, লিখে তার সমতাকরণ দরকার হলে করতে হবে, করে তারপর সেখানে আদর্শ অবস্থায় কতটুকু হয় আর এই 16 গ্রাম থেকে সম্পূর্ণ পরিণত করতে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে সেটা আমাদের করতে হতো। তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা একের পর এক বিক্রিয়া থাকতে পারে। তো যতগুলো বিক্রিয়া থাকুক না কেন আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের ধারাবাহিকভাবে সেই বিক্রিয়াগুলো লিখতে হবে, সমতাকরণ করতে হবে এবং আদর্শ অবস্থায় কত হয় এবং আমার ম্যাথে কত দেওয়া আছে সেইভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। ওকে, এখন আসা যাক তোমাদের অনুশীলনীতে বা তোমাদের অ্যাক্টিভিটি বা কাজ হিসেবে কিছু গাণিতিক সমস্যা আছে, সেই গাণিতিক সমস্যাগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আশা করি তোমরাও কিছুটা প্র্যাকটিস করবে নিজে থেকে।
আরও মোটামুটি 2-3 কোয়ালিটির 2-3 টাইপের ম্যাথ আছে এই ধাঁচের। আচ্ছা, আমরা দেখি প্রথমে দেখা যাক 2 নাম্বার গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করবো। 2 নাম্বার কি আছে? নির্ধারিত শর্ত। নির্ধারিত শর্ত বলতে ওই বিক্রিয়ার যে শর্তটা সাধারণত থাকে, নির্ধারিত শর্তে 140 গ্রাম ইথিনের সঙ্গে এনটিপি এর কত আয়তন হাইড্রোজেন সংযোজিত হয়। তাহলে বিক্রিয়াটি কি ইথিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন। ইথিনের সঙ্গে হাইড্রোজেনের যে সংযোজন হয়, ইথিন তো তোমরা জানোই 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন বা অ্যালকিন গ্রুপের প্রথম সদস্য। ইথিনের সঙ্গে যে হাইড্রোজেনের সংযোজন হয়, সেই সংযোজন বিক্রিয়া তোমরা তো জানোই যে এই পাই বন্ধনটা ভেঙে 2টি কার্বনের 2টি হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ ইথেন তৈরি হয়, যেটাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলা হয়। ইথেন তৈরি হয়। এদের ভৌত অবস্থা যদি লিখি গ্যাসীয়, এই ভৌত অবস্থা গ্যাসীয়, ইথিনের ভৌত অবস্থা গ্যাসীয়। আমি বিক্রিয়াটি লিখলাম ইথিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন। আদর্শ অবস্থা বলতে এই বিক্রিয়াটি সাধারণত 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হয় এবং এক্ষেত্রে প্রভাবক ব্যবহার করা হয় নিকেল, প্লাটিনাম এই প্রভাবকগুলো। যা হোক, তো বলেছে যে 140 গ্রাম ইথিনের সঙ্গে এনটিপি এর কত আয়তন হাইড্রোজেন সংযোজন হবে। তাহলে এখানে বিক্রিয়া গাণিতিক সমস্যা দেখা যাচ্ছে ইথিনের সঙ্গে হাইড্রোজেনের সম্পর্ক। তাহলে আমি আদর্শ অবস্থা লিখে নিব। এখানে ইথিনের আদর্শ অবস্থা বলতে 1 মোল ইথিনের সঙ্গে 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করেছে। তার মানে 1 মোল ইথিন মানে কত গ্রাম, কারণ এখানে ইথিন দেওয়া পরিমাণটি গ্রামে দেওয়া আছে, গ্রাম লিখে নিতে হবে। তাহলে আমার 1 মোল ইথিন সমান কত গ্রাম? কার্বন আছে 2টি, অর্থাৎ 2 × 12 প্লাস হাইড্রোজেন আছে 4টি, তার মানে 1 × 4, তাহলে 12 × 24 আর 4 28, তাহলে 28 গ্রাম। 28 গ্রাম ইথিনের সঙ্গে কতটুকু হাইড্রোজেন সংযোজিত হয়? 1 মোল হাইড্রোজেন। এখানে হাইড্রোজেনের কথা আয়তনে বলা হয়েছে, তার মানে 1 মোল হাইড্রোজেনকে আমি আয়তনে লিখবো। 1 মোল হাইড্রোজেন মানে এনটিপিতে 22.4 লিটার। তাহলে দেখা যাচ্ছে বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে 28 গ্রাম ইথিনের সঙ্গে এনটিপিতে হাইড্রোজেন সংযোজিত হয় কত? 22.4 লিটার। তাহলে 1 গ্রামের ইথিনের সঙ্গে কত যুক্ত হবে আর 140 গ্রামের সঙ্গে কত যুক্ত হবে, ইজিলি পারবা তোমরা। ওকে, এখন দেখা যাক 3 নাম্বার গাণিতিক সমস্যাটি কিভাবে আমরা সলভ করতে পারি। 3 নাম্বার গাণিতিক সমস্যায় কি উল্লেখ করা আছে যে হেবার পদ্ধতিতে হাইড্রোজেনের সঙ্গে 140 গ্রাম নাইট্রোজেনের বিক্রিয়ায় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এখানে উষ্ণতার কথা হবে অর্থাৎ তাপমাত্রায়, সাধারণ বায়ুচাপে কত আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে খেয়াল করো, হেবার পদ্ধতিতে হাইড্রোজেনের সঙ্গে 140 গ্রাম নাইট্রোজেনের বিক্রিয়ায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ বায়ুচাপে কত আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখানে কিন্তু একটি বিষয় তোমরা লক্ষ্য করবে যে এই গাণিতিক সমস্যায় এই যে অ্যামোনিয়ার যে উৎপাদন সেটি কিন্তু বলা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সাধারণ বায়ুচাপ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আমরা কিন্তু জানি যে কোনো একটা বিক্রিয়া আমরা যদি মনে করি এইটুকু অংশ যদি না থাকতো, ধরো এইটুকু অংশ নেই, এই যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং সাধারণ বায়ুচাপের কতটুকু মনে করো নেই, তাহলে কিন্তু না ম্যাথটা করতে পারতাম কিনা। তাহলে ম্যাথটা কি হতো? হেবার পদ্ধতিতে হাইড্রোজেনের সঙ্গে 140 গ্রাম নাইট্রোজেনের বিক্রিয়ায় কত আয়তন অ্যামোনিয়া উৎপন্ন। তাহলে কিন্তু হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া, তাহলে আমরা প্রথমে কি করতাম? বিক্রিয়াটা লিখে নিতাম 3 নাম্বার গাণিতিক সমস্যা। হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া তৈরি হবে কি? অ্যামোনিয়া গ্যাস। আমরা সমতাকরণ করে নিব। সমতাকরণে দেখা যাবে এখানে 2 হবে এবং এখানে 3 হবে। এটা তো যেমন জানোই, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়। তা আমি যেটা বলছিলাম যে এই গাণিতিক সমস্যায় যদি এই অংশটুকু না থাকতো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সাধারণ বায়ুচাপ, এই কথাটি যদি না থাকতো, তাহলে কি ম্যাথটি করা যেত কিনা? খুব সহজে।
আসলে খুব সহজে করা যেত। কিরকম? এখানে বলেছে হাইড্রোজেনের সঙ্গে 140 গ্রাম নাইট্রোজেনের বিক্রিয়ায় কত আয়তনে অ্যামোনিয়া উৎপন্ন হবে। তার মানে নাইট্রোজেনের সঙ্গে অ্যামোনিয়ার সম্পর্ক। আমি দেখতে পাচ্ছি 1 মোল নাইট্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তো এখানে নাইট্রোজেনের পরিমাণটা গ্রামে দেওয়া আছে, এখানে আমি 1 মোল নাইট্রোজেন গ্রামে লিখবো। 1 মোল নাইট্রোজেন মানে হচ্ছে 28 গ্রাম, 28 গ্রাম। আর 2 মোল অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কথা বলা হয়েছে কত আয়তন, তার মানে আয়তনে। তাহলে 2 মোল মানে 2 ইন্টু 22.4 লিটার, তার মানে হচ্ছে 44.8 লিটার। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন থেকে আদর্শ অবস্থা কি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার বায়ুর চাপ। তাহলে আদর্শ অবস্থায় 28 গ্রাম নাইট্রোজেন থেকে পাওয়া যায় কত? আদর্শ অবস্থা বলতে এনটিপি, অর্থাৎ এসটিপি বা এনটিপি, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 28 গ্রাম নাইট্রোজেন থেকে পাওয়া যায় 44.8 লিটার। আর 140 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে সেটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। গাণিতিক সমস্যাটা কীভাবে করতে হবে? যে 28 গ্রাম বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে, এবার লিখতে বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন থেকে এনটিপিতে অ্যামোনিয়া পাওয়া যায়, কত লিটার? 44.8 লিটার। আর বলেছে কি 140 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে। তাহলে 140 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে বলে আমরা পারবো 40.8 গুণন 140 ভাগ 28। অ্যান্সার কত হবে? অ্যান্সারটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে 140 গুণন 44.8 ডিভাইডেড বাই 28 দেখা যায় 224 লিটার। তাহলে 140 গ্রাম নাইট্রোজেন থেকে 224 লিটার অ্যামোনিয়া পাওয়া যায়। এটা কত তাপমাত্রায়? এনটিপিতে। এনটিপি মানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তাহলে এটি কিন্তু আমরা বের করতে পারতাম, কিন্তু এখানে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করতে পারি, তো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ আমরা কিন্তু বয়েলের সূত্র কিন্তু চার্লসের সূত্র কিন্তু জানি, সেখানে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক আছে। তাহলে আমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 224 লিটার উৎপন্ন হয়, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত উৎপন্ন হবে কিন্তু বের করতে পারবো। কি ফর্মুলায়? V1 ভাগ লিখি V1 ভাগ T1 সমান V2 ভাগ T2। তো বুঝতে পারছো কিনা? V1 ভাগ T1 সমান V2 ভাগ T2। তাহলে V1টা হচ্ছে প্রাথমিক আয়তন ধরো 22.4 লিটার। প্রাথমিক তাপমাত্রা কত? এই যে কত তাপমাত্রা পেয়েছি? 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 কেলভিন বসাবো। আর পরবর্তী তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন। 273 যোগ করলে 300 কেলভিন হয়ে যাবে। তাহলে T2 মানে 300 কেলভিন আর V2 মানে আমরা বের করবো। তাহলে এইভাবে বিক্রিয়ার সাথে সম্পর্কিত করে আবার বয়েল চার্টের সূত্র অনেক সময় ব্যবহার করা লাগতে পারে। ওকে, এখন আসা যাক 4 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে সেটি আমরা সমাধান করতে পারবো কি বলেছে? 200 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড এর তাপ বিয়োজনের ফলে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 114 সেন্টিমিটার পারদ চাপে কত আয়তন অক্সিজেন উৎপন্ন হয়। এটা কিন্তু খুব সহজ। এক্ষেত্রে তাপমাত্রা ছিল 97 চাপ ছিল, কিন্তু এখানে তাপমাত্রার সঙ্গে চাপের পরিমাণটি উল্লেখ করে দেওয়া আছে। তো আমরা জানি যে পটাশিয়াম ক্লোরাইড থেকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায় এবং অক্সিজেন গ্যাস পাওয়া যায়। তাহলে 4 নাম্বার কিন্তু। তো সমতাকরণ করলে এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, আর এখানে হচ্ছে 3 দিতে হবে।
ভৌত অবস্থা লিখবো, ভৌত অবস্থা পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে সলিড বা কঠিন, পটাশিয়াম ক্লোরাইড কঠিন, অক্সিজেন হচ্ছে গ্যাস। যাও, তো 200 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত আয়তন অক্সিজেন, এটার ক্ষেত্রেও মনে করো এতটুকু নেই, এতটুকু মনে করো নেই। আদর্শ অবস্থাতে আমরা বের করতে পারবো এনটিপিতে। তো 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে কতটুকু উৎপন্ন হচ্ছে? 3 মোল অক্সিজেন। তাহলে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড মানে 2 ইন্টু পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভার যদি বের করো, সম্ভবত 245 হবে। হ্যাঁ, 245.2 গ্রাম, কারণ এখানে পটাশিয়াম ক্লোরাইডকে ভরে দেওয়া আছে, সেজন্য এদের মোলকে আমরা ভরে লিখি। তাহলে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যাচ্ছে 3 মোল অক্সিজেন। 3 মোল অক্সিজেন বলতে 3 ইন্টু 22.4 লিটার। 200 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে সেটা আমরা বের করে নিলাম। ওকে, তাহলে এটি যে পেলাম এটি কিন্তু এনটিপিতে পেলাম। এনটিপিতে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। বায়ু চাপ কত? চাপের মান কত? 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার এখানে যদি সেন্টিমিটার স্কেলে দেওয়া আছে, তো 1 অ্যাটমসফিয়ার মানে 76 সেন্টিমিটার পার। ওকে, তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? P1 V1 ভাগ T1 সমান P2 V2 ভাগ T2 হবে। তাহলে প্রাথমিক চাপ কত? এনটিপিতে চাপ কত? 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ 76 সেন্টিমিটার পারদ চাপ। প্রাথমিক আয়তন এনটিপিতে আমি কত আয়তন পেলাম এটা বের করবো এখানে গাণিতিক সমস্যা করে, সমাধান করে। 200 গ্রাম থেকে কতটুকু পাওয়া সেটা বের করে দেখবো। এটা হচ্ছে V1। এবার T1টা কি? প্রাথমিক তাপমাত্রা। এনটিপিতে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, সেটা বসাবো এখানে। পরবর্তী চাপ কত দেওয়া আছে? 114 সেন্টিমিটার। পরবর্তী তাপমাত্রা কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 ক্যালভিন। আর আয়তনটা বের করতে হবে। তাহলে আশা করি এটা তোমরা পারবা। ওকে, তাহলে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো আমাদের এভাবে প্রথমে বিক্রিয়া থেকে বের করে নিতে হবে আদর্শ অবস্থায়, তারপর আমাদের এই বয়েল চার্জের সূত্র ব্যবহার করে যে তাপমাত্রা বা যে চাপে বের করতে বলবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের গাণিতিক সমস্যা মোটামুটি আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ আমরা আরও অন্য ধাঁচের কিছু গাণিতিক সমস্যা নিয়ে প্র্যাকটিস করব। তার আগে তোমাদের কিছু দুটি হোমওয়ার্ক দিই। এটা তোমাদের বইয়ে আছে। বইয়ের তোমাদের যে রবিউল ইসলামের যে বই আছে, রবিউল ইসলাম বা হাসানুল কবির, সেই বইয়ের 5 এবং 6 নম্বর অ্যাক্টিভিটি, এখানে উত্তরটাও দেওয়া আছে। দেখি তোমরা পারো কিনা, একটু নিজেরা এটা করে দেখবা। 5 এবং 6 নম্বর যে গাণিতিক সমস্যাটি, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়ায় এনটিপিতে কত আয়তনের এবং কত মোল ইথাইন উৎপন্ন হয়, আর 90% বিশুদ্ধ একটি খনিজ সালফারের 30 গ্রাম নমুনা। এটা আছে, এটা তোমাদের আমি করে দেখাবো। এটা করতে হবে না, 6 নম্বরটা করতে হবে না। 6 নম্বরটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ করে দেখাবো। 6 নম্বরটা করতে হবে না, তোমরা করবা হচ্ছে 5 নাম্বার। 5 নম্বর গাণিতিক সমস্যাটি তোমরা করবা, প্র্যাকটিস করে দেখবা। 6 নম্বরটা আমি আগামী দিন ইনশাল্লাহ করে দেখাবো এবং এই ধাঁচের আরও কিছু ম্যাথ দেখাবো। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা নিরাপদে থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে থাকো যাতে করে আমরা খুব সহজেই স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি এবং আল্লাহ পৃথিবীর সকল মানুষকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া করবে সবার জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে।